জমিদার অতুল প্রসাদ তার একমাত্র মেয়ে মিতার স্বামী শ্যামলকে নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে বিদায় দিচ্ছেন। জামাই বাবাজি, তোমাকে আজকেই যেতে হবে? কালকে সকালে গেলে হতো না? না বাবা, আজকে ফিরতেই হবে। হঠাৎ করেই কালকে অফিসে মিটিং ঠিক হয়েছে। না ফিরলে বস খুব রাগ করবে। অসুবিধা তো নেই, মিতার শরীর তো এখন ভালোই আছে। সাবধানে যেও, আর বাড়িতে পৌঁছেই ফোন করে দিও। শ্যামল তার সন্তান সম্ভবা স্ত্রী মিতাকে দেখতে শ্বশুর বাড়ি এসেছিল, কিন্তু একদিন যেতে না যেতেই অফিস থেকে জরুরি ফোন আসে তার কাছে। আগামীকাল সকালে অফিসে উপস্থিত থাকতেই হবে তাকে। ভাগ্যিস এখান থেকে রাত 12টার একটা ট্রেন আছে, নইলে কাল অফিসে পৌঁছতে খবর হয়ে যেত তার। কিন্তু সমস্যা হচ্ছে, হঠাৎ ঘন ঘন বিজলি চমকাতে শুরু করে। আকাশে যেন পোচপোচ কালি লেপে দিয়েছে কেউ। শ্যামল তাড়াতাড়ি পা চালায়। যে কোনো একটা রিকশায় উঠে পড়তে পারলেই এ যাত্রা বেঁচে যাবে, নয়তো স্টেশনে পৌঁছতে পৌঁছতে ভিজে একাকার হয়ে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে যায়। শ্যামল একটা চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে আশ্রয় নেয়। দাদা, স্টেশনে যাওয়ার রিক্সা তো এখানেই থাকতো, তা আজকে একটা দেখছি না যে। রাত 9টার পর খুব একটা রিক্সা থাকে না এখানে, আর আজকে তো আকাশের অবস্থা ভালো নয়, তাই সবাই চলে গেছে। আসলে আমার স্টেশনে যাওয়া খুব দরকার। রাত 12টার ট্রেনটা না ধরলে মুশকিল হয়ে যাবে। আজ আর কিছু পাবেন বলে তো মনে হচ্ছে না, বাড়ি ফিরে যান। আচ্ছা, স্টেশনে যাওয়ার কি শর্টকাটার পথ নেই? পথ তো আছেই, তবে রাতে ওই পথে কেউ যায় না। কেন? ওই পথে কেউ যায় না কেন? আপনি কি সেই পথে যাওয়ার কথা ভাবছেন নাকি? ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন মশাই। রাতে ওখানে তাদের দেখা যায়। তাদের মানে? কাদের দেখা যায়? অত শত বলতে পারবো না বাপু, যেতে নিষেধ করছি, এই ঢের। তাদের কথা আর এগোয় না। একটু পর দোকানি দোকানের ঝাঁপ ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে শ্যামলকে সে আবারও সতর্ক করে দেয়। আমি বাড়ি যাচ্ছি, আপনি একা একা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না এখানে। আপনিও বাড়ি ফিরে যান। এই বলেই চায়ের দোকানদার বাড়ির দিকে রওনা দেয়। শ্যামল চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকে একা একা। শ্যামল তার স্ত্রী মিতার মুখেও দু একবার শুনেছে এই পথে রাতের বেলা কেউ যেতে সাহস পায় না, পথটা নাকি একদম ভালো নয়। শ্যামলের আফসোস হয়, কেন যে সে মিতার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিল না। ঠিক এমন সময় একটা রিকশা এসে দাঁড়ায় তার সামনে। কি বাবু, কোথাও যাবেন মনে হচ্ছে? রিকশাটা দেখে শ্যামল আশা ফিরে পায়। চাকরিটা এই যাত্রায় বাঁচানো যাবে বলে মনে হচ্ছে। আসলে আমার স্টেশনে যাওয়া খুব দরকার। রাত 12টার ট্রেনটা না ধরলে মুশকিল হবে। আচ্ছা, তবে উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ ভাই, তুমি আমাকে বাঁচালে। বৃষ্টিটা একটু ধরে এসেছে। রিকশাওয়ালা চুপচাপ রিকশা চালাচ্ছে, কিন্তু পথটা শ্যামলের কাছে কেমন যেন অপরিচিত থেকে। সন্দেহ নিরসনের জন্য শ্যামল রিকশাওয়ালার কাছে সেই পথটার কথা জানতে চায়। আচ্ছা, এদিকে নাকি একটা ভয়ঙ্কর পথ আছে? আমরা তো সেই পথেই যাচ্ছি বাবু। কেন? সেই পথে যাচ্ছি কেন? এদিক দিয়ে গেলে স্টেশনটা কাছে হয়। অত ভয় পেলে কি বাবু, ট্রেন ধরতে পারবেন? শ্যামল ভাবে, তাও কথা বটে। এমনিতেই ট্রেন আসতে আর বেশিক্ষণ বাকি নেই। তার উপর ঝড়বাদলের রাত, একটু আগেভাগে স্টেশনে পৌঁছে যাওয়া ভালো। তাছাড়া ভূতটুত এসব মনের ভয়, ওতে এত পাত্তা দেওয়ার কিছু নেই। শ্যামল এই ভুতুরে পথটার ব্যাপারে জানতে আগ্রহী হয়ে ওঠে। আচ্ছা, এই পথ দিয়ে রাতে কেউ আসতে চায় না কেন? সে এক ঘটনা ঘটেছিল এক সময়।
সবাই বলে তারপর থেকেই এই জঙ্গলের পথে দুটো প্রেত থাকে, রাত হলেই তাদের দেখা যায়। অনেকেই দেখেছে তাদের, যদিও কাউকে কিছু করে না তারা। হয়তো তাদের আসল শিকার তারা এখনো পায়নি। আসল শিকার? ভূতের আবার আসল শিকার আর নকল শিকার বলে কিছু আছে নাকি? আছে, তোরাই আমার আসল শিকার। বলেই রিক্সাওয়ালা রিক্সার ব্রেক কষে সজোরে। ভয়ে শ্যামলের চোখ ঠিকরে বের হয়ে আসতে চায়। মুহূর্তের মধ্যে রিক্সাওয়ালা শ্যামলের গলা চেপে ধরে। রিক্সাওয়ালার এই রূপ দেখে শ্যামল চমকে ওঠে। এমন সময় একটা গাছের পেছন থেকে একটা বিভৎস শরীরের অর্ধেকটা বের হয়ে আসে। ততক্ষণে শ্যামলের দম ফুরিয়ে এসেছে প্রায়। ওকে প্রাণে মেরো না, ও নিরাপরাধ। ওই আমাদের আসল শিকার, ওকে মেরেই আমরা তাকে শিক্ষা দিব। আমাকে আমাকে মেরে কাকে শিক্ষা দিতে চাও তোমরা? বিভৎস শরীরের মেয়েটা দ্রুত এগিয়ে আসে রিক্সার কাছে। তার হাত থেকে চিত্রে বের হওয়া রশ্মি দিয়ে সে রিক্সাওয়ালাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে শূন্যে তুলে ফেলে। কিছুক্ষণ রিক্সাওয়ালাকে শূন্যে ভাসিয়ে রেখে তারপর মাটিতে নামিয়ে আনে সে। মেয়েটির ছুঁড়ে মারা আলোক রশ্মিতে বন্দী হয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে রিক্সাওয়ালা। আমাকে বাধা দিস না, ওকে আমি মারবই। ওকে আমি মারতে দেব না বাবা, ও আমাদের কোনো ক্ষতি করেনি। তারপর মেয়েটি ছেলেটির উদ্দেশ্যে বলে, এই এই তুমি পালাও, তুমি এক্ষুনি পালাও। আমার বাবা ছুটতে পারলে তোমাকে শেষ করে ফেলবে। পালাও পালাও। তোমরা তোমরা কারা? কেন মারতে চাইছো আমাকে? বললাম না পালাও, যাও যাও, এক্ষুনি যাও। না, আমি যাব না। কার অপরাধের শাস্তি তোমরা আমাকে দিতে চাইছো সেটা আমাকে জানতেই হবে। জানতে চাও? শোনো তবে। এই বলে মেয়েটি তার গল্প শুরু করে। সে এক করুণ নির্মম ভালোবাসার গল্প। আজকে আমার বাবা তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমার তো ভয়ই করছে, কি জানি তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেয় নাকি। ধুর, এত চিন্তা করো না তো। বাবা আমাদের সম্পর্কের কথা ঠিকই মেনে নেবে। আসলে তুমি বড়লোকের ছেলে আর আমি একটা রিক্সাওয়ালার মেয়ে। আমরা বিয়ে করতে চাইছি, এটা উনি মন থেকে সত্যিই মেনে নিতে পারবেন? রিক্সাওয়ালার মেয়ে তো কি হয়েছে, এই গ্রামে তোমার মতো শিক্ষিত মেয়ে কয়টা আছে শুনি। তাছাড়া বাবা যখন শুনবেন আমিও তোমাকে বিয়ে করতে রাজি আছি, তখন তিনি আর আপত্তি করবেন না। তোমার কথা যেন সত্যি হয়, নইলে ফাঁসি খাওয়া ছাড়া আমার আর উপায় থাকে না। বিয়ের প্রস্তাব নিয়ে আমি আর আমার বাবা সুজনের বাড়িতে যাই। সুজনের বাবা জমিদার অতুল প্রসাদ আমাদের দেখে বাড়ি থেকে বের হয়ে আসেন। একই গনসা, তুই তোর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে? কিছু দরকার আছে বুঝি? টাকা পয়সা লাগবে? না না বাবু, ওসব কিছু নয়। আসলে আমি একটা সুখবর দিতে এসেছি আপনাকে। সুখবর? কি সেটা? আসলে বাবু, আপনার ছেলে সুজন আর আমার মেয়ে জোনাকি দুজনকে খুব ভালোবাসে। ওরা বিয়ে করবে বলে ঠিক করেছে। কি যাতা বলছিস? আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করবে? তোর মাথা ঠিক আছে? নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? না কাকু, সত্যি আমি আর সুজন দুজনকে খুব ভালোবাসি। আপনি ওকে ডাকুন। তাই নাকি? এই সুজন, হারামজাদা, এদিকে আয়। তার বাবার ডাক শুনে সুজন বের হয়ে আসে আড়াল থেকে। এরা কিসব যাতা বলছে? তুই নাকি এই গংসার মেয়েটাকে ভালোবাসিস? আসলে বাবা, আসলে তার বাচ্চা, আসলে আসলে কি? ঠিক করে কথা বল।
তার বাবার ধমক খেয়ে সুজনের মুখে কোনো কথা বের হয় না। সে চুপ করে থাকে। সুজন, সুজন, তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। বাবা, তুমি সত্যটা জানাও, না হলে যে আমার মেয়ের অসম্মান হবে। সুজন কি বলবে? যা বলার আমি বলছি। তুই স্বপ্নেও ভাবিস না যে তোর মতো রিক্সাওয়ালার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আর সুজন যদি এমন কথা মুখে আনে, তবে তাকে এই মুহূর্তে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিব। কি কি সুজন, বিয়ে করতে চাস এই ফকিরের বাচ্চাটাকে? না না বাবা, আমি ওকে বিয়ে করব না। সব তো শুনে নিলি, এবার আমার বাড়ি থেকে বের হ, নইলে জুতো পেটা করে বের করবো দুটোকে। আর কোনো কথা খুঁজে না পেয়ে আমি আর আমার বাবা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম। লজ্জায় আর অপমানে আমাদের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। সেই ঘটনার পর অপমান সইতে না পেরে আমি এই জঙ্গলে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করি। আর আমার বাবা আমার মরা লাশ দেখে বিষ খেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা করবার কারণে আমাদের দুজনের আত্মার মুক্তি মেলেনি এখনো। তোমার এই ঘটনা শুনে আমার দুঃখ লাগছে খুব। আমার শ্বশুর মশাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের দুজনের কাছ থেকে। ক্ষমা নাই, তোদের কারো ক্ষমা নাই। তোদের প্রত্যেককে আমি তিলে তিলে মারবো। পালাও, পালাও, তুমি পালাও, পালাও। ওকে যেতে দিস না মা, ওকে যেতে দিস না। অতুল জমিদারকে বুঝতে দে স্বজন হারাবার বেদনা কাকে বলে। ওকে যেতে দিস না মা, ওকে যেতে দিস না। রিক্সাওয়ালার চিৎকার শুনে শ্যামল সম্বিত ফিরে পায়। সাথে সাথে রিক্সা থেকে নেমে দৌড়াতে শুরু করে সে। রিক্সাওয়ালা যদি একবার উঠে দাঁড়াতে পারে, তবে এই যাত্রায় তার আর রক্ষা নেই। একটু পরেই রিক্সাওয়ালা উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে তার পিছু নেয়, কিন্তু রিক্সাওয়ালার মেয়ে জোনাকি রিক্সাওয়ালাকে আবারও আটকে দেয়। তবে অত শত দেখার সময় নেই শ্যামলের। সে প্রাণ বাজি রেখে জঙ্গলের রাস্তা দিয়ে ছুটতে শুরু করে। এক